নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। আজকে যে খবরটা দেব সেটাতে কার্যত নবান্নে ভূমিকম্প হওয়ার মতন। নবান্নে তো অবশ্যই ভূমিকম্প হয়েছে। আজ ২১ তারিখ নভেম্বর মাসের যেদিন এই ভিডিওটা রেকর্ড করছি সেই দিন সকালবেলা 10টা 8 নাগাদ ভূমিকম্প হয়েছে, কিন্তু সেটা একটা ন্যাচুরাল ফেনোমেনা। কিন্তু আজকে যেটা বলবো সেটা হচ্ছে পলিটিক্যাল ফেনোমেনা। আসলে যারা বেহায়া হয় তারা রাস্তার মাঝখান দিয়ে যায়, যারা দোকান কাটা তাদের তো কিছু শোনেও না, তারা কিছু বুঝতেও চায় না, কিছু মানতেও চায় না। সেরকমই অবস্থা হয়েছে আমাদের রাজ্য সরকারের একজনের। রাজ্য সরকারের প্রায় সকলেরই এই অবস্থা। তার কারণ হচ্ছে কারো বাড়ি থেকে টাকা পাওয়া যাচ্ছে, কারো খাটের তলা থেকে টাকা পাওয়া যাচ্ছে, কেউ জেলে যাচ্ছে, কেউ বেলে থাকছে, কারো বান্ধবীর থেকে টাকা পাওয়া যাচ্ছে। কিন্তু যে দুর্নীতিটা সব থেকে বেশি ছাপ ফেলেছে সেটা হচ্ছে শিক্ষা দুর্নীতি। আর এই শিক্ষা দুর্নীতি তাতে একটা নয়া মোড় এসেছে। জাস্টিস অমৃতা সিনহা ধরে ফেলেছেন কিভাবে দুর্নীতি হয়েছে, এবং সরকার এখনো চেষ্টা করে যাচ্ছে দুর্নীতি চালিয়ে যাওয়ার। সুপ্রিম কোর্টে মামলা চলছে, সেই সুপ্রিম কোর্টেও যাতে এই রাজ্য সরকার অনেক চেষ্টা করেছে যাতে পুরনো যারা টেন্টেড ক্যান্ডিডেট আছে তাতে ঢোকানোর। প্রথমে পুরো টেন্টেডকে ঢোকানোর চেষ্টা করলো, তারপর অল্প কিছু ঢোকানোর চেষ্টা করলো। এখন এরা নাছরবান্দার, না না আমার আল যেন এখানেই থাকবে, এরকম ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড যারা টেন্টেড আছেন তাদের ঢোকানোর চেষ্টা করে যাচ্ছে। এই এসএসসিতে যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেটা ডিসেম্বর মাসের মধ্যে কমপ্লিট করতে বলা হচ্ছে। এই ডিসেম্বর মাসের মধ্যে কমপ্লিট করতে গিয়ে ওই তাড়াহুড়োর সুযোগ নিয়ে এরাও কিন্তু এখনো চেষ্টা করে যাচ্ছে টেন্টেড ক্যান্ডিডেটদের ঢোকানোর। 20টা নম্বর হাতে রয়েছে, একটা ইন্টারভিউর জন্য 10 নম্বর, আবার 10 নম্বর হচ্ছে এই এক্সপিরিয়েন্সের জন্য। 20টা নম্বর হাতে, অর্থাৎ 20 দাও 20 নম্বর পাও, এরকম একটা সিস্টেম চালাতে চাইছে এসএসসি। এরকমটা কিন্তু অভিযোগ রয়েছে, এটা আমার মুখের কথা নয়, যারা আইনজীবী রয়েছেন তারা বলছেন। ফিরদৌস শামীম তিনি বলছেন যে 20 দাও 20 পাও। এই প্রক্রিয়া এখনো এরা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং ওই বেহায়া দোকান কাটার কথা বলছিলাম, সেই কল্যাণ ব্যানার্জি তিনি এই মামলার আবার আইনজীবী সরকার পক্ষে। তিনি আবার কি বলছেন, আর্গুমেন্ট করছেন অমৃতা সিনহার বেঞ্চে। একেবারে ফিজিক্যালি টেন্টেড যারা রয়েছেন, ফিজিক্যালি যারা চ্যালেঞ্জ রয়েছেন তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে বয়সে ছাড় দেওয়া হবে, কিন্তু সেটা ফিজিক্যালি চ্যালেঞ্জদের জন্য যারা আবেদন করবেন তাদের জন্য। কিন্তু যারা টেন্টেড রয়েছেন তাদের কিন্তু সেই ক্যাটাগরিতে ফেলার কথা নয়, এবং অমৃতা সিনহা সেটা ধরে ফেলেছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা স্পষ্টভাবে ব্যাখ্যা করে দিয়েছেন, অমৃতা সিনহা বুঝেছেন, তিনিও যথেষ্ট একজন দক্ষ বিচারপতি, মাননীয় বিচারপতি, এবং তিনি কতটা করা সেটা তো আপনারা জানেন। এই 10 নম্বর এক্সপিরিয়েন্স আর 10 নম্বর ইন্টারভিউ, এটাও একটা ঘাপলার একটা জন্যই করা হয়েছে। রাজ্য সরকার আসলে চাই না যে শিক্ষকদের নিয়োগ সম্পূর্ণ হোক, কারণ শিক্ষকদের আপনাকে নিলে আজকেই ধরে নিন কম বেশি 50-60 হাজার টাকা করে বেতন দিতে হবে এদের। এরকম 26,000 27,000 শিক্ষক তো 26,000-এর বাতিল হয়ে গেছে, এদেরকে নিতে হবে। নতুন প্যানেলে ধরুন এত সংখ্যক শিক্ষকদের বেতন সরকার দেবে কেন? আর শিক্ষকদের যদি স্কুলে পাঠায়, ছাত্ররা পড়াশোনা করবে, একটা শিক্ষিত সমাজ তৈরি হবে। এই শিক্ষিত সমাজ তো মিছিলে হাঁটবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের তো টোটো চালক দরকার, রিক্সা চালক দরকার, ইউনিয়নবাজি দরকার, যাদেরকে ঘাড় ধরে আপনি মিছিল মিটিংয়ে হাঁটাতে পারবেন। শিক্ষিত সমাজ নয় পশ্চিমবঙ্গে কিছু করার চেষ্টা করবে, সেলফ সাফিসিয়েন্ট হবে, মিছিলে হাঁটবে না, রাজনীতি করবে না। এরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বেকার বস্তু। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দামি বস্তু হচ্ছে যারা মিছিলে হাঁটবে, যারা তার হয়ে মেশিন ধরবে, যারা মাস্তানি করবে, যারা সিন্ডিকেট চালাবে, যারা কয়লা বাড়ি লুটে খাবে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাসেট। এটা বিজেপির অভিযোগ। আর উল্টো দিকে যদি এই শিক্ষিত সমাজ এখানে চাকরি না পায় তাহলে অন্য জায়গায় চলে যাবে, সেটাও এই সরকারেরই লস, এই রাজ্যের লস। ঠিক সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় চান না শিক্ষিত সমাজ এ রাজ্যে তৈরি হোক। সেই জন্য আজকে বামেদের সময় শিক্ষা ব্যবস্থায় একেবারে ধস নেমে গিয়েছিল, কিন্তু তারপরেও একটা অন্তত কিছুটা হলেও স্কুলগুলো কোনো রকমে চলছিল।
কিন্তু এই সময় তিনি কি করেছেন, তিনি স্কুলগুলোতে স্কুল চালানোর যে খরচ, দৈনন্দিন যে খরচ হয়, সেই খরচেও ৭৫% কাটেলমেন্ট করেছেন। মানে আগে ১০০ টাকা দেওয়া হলে এখন মাত্র ২৫ টাকা দেওয়া হচ্ছে স্কুল চালানোর যে দৈনন্দিন খরচ। ভাবতে পারছেন, স্কুল আপনার রং করার টাকা নেই স্কুলগুলোতে। এমনিতে শহরাঞ্চলে সরকারি স্কুলগুলোতে মানুষ আর নিজেদের বাচ্চা কাচ্চাদের পাঠাতে অনীহা দেখাচ্ছে, এমনিতেই ছাত্র কমছে। তার কারণ এখন ইংরেজি মিডিয়াম শিক্ষার প্রতি সাধারণ মধ্যবিত্ত পরিবারের এবং উচ্চ মধ্যবিত্ত পরিবারে, উচ্চবিত্ত পরিবারেও বাংলা মিডিয়ামে পড়ানোর প্রতি অনীহা দেখা দিচ্ছে। এই অনীহা কিন্তু সারা ভারতবর্ষেই রয়েছে। কি কারণে হয়েছে সেটা আলাদা একটা আলোচনার বিষয়বস্তু, কিন্তু হয়েছে। এবার দিল্লি সরকার, কেজরিওয়াল, যিনি হেরে গেছেন, যার দলকে আপনি রাজনৈতিকভাবে পছন্দ কিংবা অপছন্দ করতে পারেন, কিন্তু তিনি একটা মডেল চালু করেছিলেন, সেটা হচ্ছে যে সমস্ত ওখানকার যারা হিন্দি মিডিয়াম স্কুলগুলো ছিল সেটাকে ইংলিশ মিডিয়ামে তিনি কনভার্ট করে দিয়েছিলেন। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা দপ্তর সেটা কি করেছে? ২-১টা স্কুল করেছে, হাতেই গোনা, কিন্তু বাদবাকি স্কুলগুলোকে কনভার্ট করা হয়নি। বাধা কিসে? শিক্ষকদের ট্রেনিং দেবেন, শিক্ষকরা কি শিক্ষিত নন? তাদের একটা ট্রেনিংয়ের মাধ্যমে সমস্ত স্কুলগুলোকে ইংরেজি মাধ্যম স্কুলে কি কনভার্ট করা যেত না? সরকারের সদিচ্ছা থাকলে অবশ্যই যেত, কিন্তু সরকারের তো সেই সদিচ্ছাটা নেই। সরকার চাইছে স্কুল শিক্ষা ব্যবস্থা, যে সরকারি শিক্ষা ব্যবস্থা, সেটা ধ্বংস হয়ে যায়। আমার লিয়েবিলিটি কমুক, সরকার তার দায়ভার ঝেড়ে দিতে চাইছে। সরকার এই টাকাটা ভোট কেনার যে প্রকল্প আছে তাতে ব্যবহার করবে, কিন্তু শিক্ষা স্বাস্থ্যে সরকার টাকা দিতে আগ্রহী নয়, এটাই বাস্তব। আর ঠিক সেই কারণে কি করছে এরা? স্কুল শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে, এই সময়টাতে যখন এই ইন্টারভিউ প্রক্রিয়া চলছে বা চলছিল, সেই সময় এই ইন্টারভিউ যেটা নেওয়া হচ্ছে তার লাইভ স্ট্রিমিং হয়নি কেন? আজকে আদালতে কোনো মামলা চললে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং হয়। আপনার যে নিম্ন আদালতগুলো রয়েছে, জেলা আদালত হতে পারে, ব্লক স্তরের আদালত হতে পারে, একেবারে নিম্ন আদালতের কথা বলছি, এই সমস্ত আদালতেরও দরজা খোলা থাকে, আপনি গিয়ে শুনতে পাবেন, একেবারে খোলা হিয়ারিং হয়। যেখানে এই গোটা প্রক্রিয়া নিয়ে এত বড় দুর্নীতির অভিযোগ ছিল, দুর্নীতি প্রমাণিত হয়েছে, দুর্নীতি প্রমাণিত না হলে টেন্টেডদের তো বার করে দিতে পারতো না। একটা প্রমাণিত দুর্নীতি যেখানে হয়েছে, সেখানে আবার যখন নতুন করে নিয়োগ প্রক্রিয়া হয়েছে, তাতে স্বচ্ছতা নেই কেন? আমাদের প্রশ্ন। যখন ইন্টারভিউ হচ্ছিল তার কেন লাইভ স্ট্রিমিং হয়নি? লাইভ স্ট্রিমিং ছেড়ে দিন, ওরা তো করবে না, আমরা জানি, কারণ এই দুর্নীতিবাজদের তো আশ্রয় দিতে হবে, তার জন্যই তো এটা করা, এমনটা অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে। তো সেই জায়গায় অন্তত এরা একটা সিসিটিভি লাগিয়ে রাখতে পারতো। লাইভ স্ট্রিমিং হলো না, ঠিক আছে, ক্যামেরা রেকর্ডিংয়ে কেন হয়নি ইন্টারভিউ? সেখানেও কি কোনো লেনদেন করতে হবে? সেই কারণে হয়নি? সেখানে কি কোনো রকম অ্যাডজাস্টমেন্ট হচ্ছে? কি চলছে এটা নিয়ে একটা কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে। প্রশ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। আগের প্রক্রিয়ায় এই এক্সপিরিয়েন্সের জন্য তো নাম্বার হয়নি। আগের যতগুলো পরীক্ষা ছিল সেখানে এক্সপিরিয়েন্সের জন্য এক্সট্রা মার্ক ছিল না। তাহলে এবার কেন করা হলো? নিয়ম বদল কেন করা হলো? নিয়ম বদল হয়েছে, তার একটা তো নির্দিষ্ট লক্ষ্য থাকবে। সেই লক্ষ্য আপনারা কি বুঝতে পারছেন? ফিরদৌস তামিমরা বলছেন, যারা আইনজীবী আছেন, সরকারের বিপক্ষের আইনজীবী, তারা কিন্তু স্পষ্টভাবে বলছেন যে এইগুলো নিয়মে বদল করা হয়েছে টেন্টেড ক্যান্ডিডেটদের আবার ঢোকানোর জন্য। এবং তাদের আরও অভিযোগ, এই যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বলা হচ্ছে, এক্সপিরিয়েন্সের যে সার্টিফিকেট, সেটাও অর্থের বিনিময়ে লেনদেন কিন্তু শুরু হয়ে গেছে। এটাও কিন্তু আতশ কাচের তলায় আসা দরকার আছে। এই যে দুর্নীতির, এত বড় দুর্নীতির অভিযোগ, এটা তো শিক্ষা দপ্তরের লজ্জা, এটা তো রাজ্য সরকারের লজ্জা। মুখ্যমন্ত্রী কি এর দায়ভার থেকে নিজেকে সরিয়ে রাখতে পারেন? পারেন না। তার কারণ হচ্ছে, এই যে সুপার নিউমেরিক পোস্ট এর আগে তৈরি করা হয়েছিল, সেটাতে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে তো হয়নি, সেটা ক্যাবিনেটের সিদ্ধান্ত ছিল। ক্যাবিনেটের অংশ হচ্ছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ইচ্ছা ছাড়া, সদিচ্ছা ছাড়া বা তার সই ছাড়া, তার অনুমোদন ছাড়া সুপার নিউমেরিক পোস্ট তো তৈরি হয়নি। এবং এই সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার পেছনেও একটা দুর্নীতির ইন্ধন ছিল, এমনটা কিন্তু সেই সময় অভিযোগ উঠেছিল।
স্বাভাবিকভাবেই বোঝাই যাচ্ছে মুখ্যমন্ত্রী কিন্তু অ্যাওয়্যার ছিলেন এই দুর্নীতিরা হচ্ছে। মুখ্যমন্ত্রী দুর্নীতি থেকে অ্যাওয়্যার ছিলেন বিভিন্ন ক্ষেত্রে। যখন রাজীব ব্যানার্জি বিজেপিতে এলেন তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন বনসহায়ক পদে রাজীব ব্যানার্জি টাকা খেয়েছেন বলেছিলেন। তিনি আরো বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ এনেছিলেন। আজকে আমি প্রশ্ন করছি, পিসিমণি, বনসহায়ক পদে যে ঘুষ খেয়েছিলেন রাজীব ব্যানার্জি, আপনি যেটা মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন সেটার তদন্ত কতদূর চলছে? তার তদন্ত হয়নি কেন? আপনি যখন জেনেছেন আপনার এক মন্ত্রী, আপনার সরকারের একটা অংশ, সেই সরকারের প্রধান আপনি, আপনার ডান হাত বাঁ হাত, আপনার চোখ নাক কান টাকা খাচ্ছে, আপনি জানতে পেরেছেন, আপনি কি ব্যবস্থাটা নিয়েছেন? এফআইআর হয়েছে, তদন্ত হয়েছে, তদন্ত কতদূর আমরা জানতে চাইছি। আজকে বালু মল্লিক জেলে গিয়েছেন, আবার বাইরে চলে এসেছেন। আপনার প্রাণভোমরা এককালের পার্থ চট্টোপাধ্যায়, যাকে এখন আপনারা চিনতে পারছেন না, তিনিও জেলে গেছেন, বাইরে এসেছেন, এখন আপনার বিরুদ্ধে বিষাদগার করছেন। রাজ্যে কয়লা, বালি, গরু, খাবার, মানুষের খাবার, রেশনের খাবার, যা কিছু চুরি হয়েছে আপনার আমলে হয়েছে। আপনি দায় এড়াতে পারেন? আপনি সরকারের প্রধান, আপনি কি ব্যবস্থা নিয়েছেন? কেন্দ্র সরকারের সিবিআই এর হোক, ইডির হোক, তদন্ত কেমন ভাবে চলছে সেটা নিয়ে নানান মন্তব্য থাকবে, কিন্তু এই তদন্তগুলো আপনি করেননি কেন? ইডি সিবিআই খুব খারাপ, তারা যদি সেটিং করে থাকে তাহলে তো আপনারই কোনো একটা প্রশাসনের অংশের সাথে নিশ্চয়ই সেটিং করেছে, তাই তো কাজ করছে না। তার মানে সেই দুর্নীতির অংশও তো আপনি, আপনার সরকার, এমনটা অভিযোগ। এবার বলুন, এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বড়সড় কোন দুর্নীতি সরকার ফাঁস করেছে? সরকার বলছে যে হ্যাঁ, আমার রাজ্যে এই দুর্নীতি হয়েছে, দুর্নীতি আটকানোর জন্য আমরা এই কাজ করেছি। আজকে পুলিশের ভূমিকা কি? লরি যায়, পুলিশ হাত পাতে, সিভিক ভলেন্টিয়ার হাত পাতে। মুখ্যমন্ত্রী জানেন না পুলিশে কতটা দুর্নীতি আছে? দুর্নীতি ভারতবর্ষের সর্বত্র আছে। ভারতবর্ষের কোনো অংশ এমন নেই, কোনো প্রশাসনের অংশ, সেটা কেন্দ্র সরকার বা রাজ্য সরকার হোক, যেখানে বিন্দুমাত্র ৯/৬ হয় না, এমনটা আমরা বলতে পারবো না। কিন্তু পশ্চিমবঙ্গের মতো সমস্ত জায়গায় ৯/৬ এটা আর কোথাও হয় না, এমনকি বিহারেও হয় না। বিহার তো শুধরে গেছে এখন, বিহারকে বিমারু রাজ্য বলা হতো। এখন যদি বিমারু রাজ্য ভারতবর্ষে কোনো থেকে থাকে, সেটা লজ্জার সাথে বলতে হচ্ছে, বলতে খারাপ লাগছে, কিন্তু সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, যেখানে ভোটেও দুর্নীতি হয় এবং ভোট দুর্নীতিতে যাতে তিনি চালিয়ে যেতে পারেন সুচারুভাবে, তার জন্য তিনি চিঠি লেখা শুরু করেছেন। জ্ঞানেশ কুমারজিকে বলেছেন যে প্লিজ আপনার পায়ে পড়ি, এসআইআরটা বন্ধ করে দিন। এসআইআর বন্ধ করতে আবেদন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন নাকি ধান কাটা চলছে, ক্ষেত ফসল চলছে, এই ফসল কাটতে গিয়ে সমস্যা হয়ে যাবে, মানুষ নাকি না খেতে পেয়ে মরবে। এর আড়ালে কি কালোবাজারিদেরকে তিনি কি সতর্ক করে দিচ্ছেন? শীতকাল আসছে, স্টক করে রাখো। শীতকালে তো এমনি জিনিস বেশি দিন স্টক করা যায়, তারপর তো কোল্ড স্টোরেজগুলো আছে, তাদের তো কি কেলেঙ্কারি চলে সেটা তো আমরা জানি। তিনি কি এই কালোবাজারিদের কোনো রকমভাবে কোনো সিগন্যাল দিলেন নাকি? মূল কথা হচ্ছে এসআইআর বন্ধ করার জন্য তিনি একেবারে উঠে পড়ে লেগে গেছেন। তার প্রাণভোমরা ভোট, কেউ বলে দুধেল গাই, কেউ আবার নানান রকম দেয়, কিন্তু আমরা বলছি যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী ছিল, ভদ্র ভাষায় অনুপ্রবেশকারীরা বলছে আমরা অনুপ্রবেশ করেছি, থেকেছি, খেয়েছি, এ রাজ্যে ভোট দিয়েছি। ভাবতে পারেন অন্য দেশের নাগরিক আমার দেশে কে সরকার হবে, আমার রাজ্যে কে সরকার হবে সেটা ঠিক করে দেবে, সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। কতটা এটা দেশের জন্য, রাজ্যের জন্য বিপজ্জনক? মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা আটকাতে কোনো ভূমিকা আছে? যিনি নিজে এককালে ডেপুটি স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে মেরে বলেছিলেন এ রাজ্যে অনুপ্রবেশ হচ্ছে, তিনি আজ অনুপ্রবেশ আটকাতে কি ব্যবস্থা নিচ্ছেন? বরং বাংলাদেশে যখন গন্ডগোল চলছিল, জুলাই আগস্টের সময় যে আন্দোলনটা হয়েছিল বাংলাদেশে, শেখ হাসিনার পতন হলো, তিনি তখন বলেছিলেন আমাদের দরজা খোলা আছে তোমাদের জন্য। কাদের উদ্দেশ্য করে বলেছিলেন তিনি ভালো জানেন, কিন্তু বাংলাদেশিদের একটা অংশের জন্যই তো তিনি বলেছিলেন। তো তাদের প্রতি এদের হচ্ছে এত দরদ কেন? তৃণমূল কংগ্রেসের এত দরদ কেন? ভোটের জন্য? এই রাজ্যে দুষ্কৃতীরা
এই রাজ্যে অ্যান্টি সোশ্যাল এলিমেন্টরা, অন্য দেশের দুষ্কৃতীরা এসে লুকিয়ে থাকে দিনের পর দিন। কিন্তু প্রশাসন কি ব্যবস্থা নেয়? প্রশাসন জানে না। যদি না জানে তাহলে তো ব্যর্থ। কেন এগুলো হচ্ছে? এগুলো কি বুঝতে আর আমাদের কখনো কিছু বাকি থাকছে? এই সরকার কতটা বিপজ্জনক হয়ে গেছে। যারা সব কিছুতে ঘাপলা করছে, যারা শিক্ষা ব্যবস্থায় ঘাপলা করছে, যারা খাদ্য ব্যবস্থায় ঘাপলা করছে, যারা দেশের সুরক্ষা নিয়ে ঘাপলা করছে, তাদের কি আর 1 মিনিটও সরকারে থাকার অধিকার আছে? প্রশ্ন করছি দর্শক বন্ধুরা, আপনারা উত্তর দেবেন। এবং আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। 1 লাখ সাবস্ক্রাইবার আমরা ছুঁয়ে ফেলেছি। আমাদের অনেকেই মেম্বার হয়েছেন, অর্থনৈতিকভাবে আমাদের পাশে দাঁড়াচ্ছেন। যারা আমাদের পাশে দাঁড়াতে চান তারা সুপার থ্যাঙ্কসের মাধ্যমে, সাবস্ক্রাইব বাটনের ডান দিকেই থাকে সুপার থ্যাঙ্কস পাঠিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন, আমাদের এই লড়াইয়ের শরিক হতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে।